সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী, তোমাদের আবারও স্বাগত। আমি তোমাদের সাথে কাউন্সিলিংয়ের কৌশল নিয়ে আলোচনা করছিলাম। প্রথম কৌশল হিসাবে ইনিশিয়াল কন্ট্যাক্ট বা যোগাযোগ সূচনা নিয়ে আলোচনা করছিলাম। যোগাযোগ সূচনা যদি প্রাণবন্ত ও সার্থক হয়, তারপরেই ক্লায়েন্ট এবং কাউন্সিলরের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন শুরু হয়ে যায়। যোগাযোগের ইংরেজি পরিভাষা হলো কমিউনিকেশন। শব্দটি ল্যাটিন শব্দ কমন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সাধারণ। এদিক থেকে বিচার করলে পারস্পরিক বোঝাপড়ার নিমিত্তে সাধারণ তথ্যাদির আদান প্রদানই হলো যোগাযোগ। পারস্পরিক সমঝোতা বোধগম্যতা আনার জন্য দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বা ভাবের বিনিময় বা আদান প্রদানই যোগাযোগ। যোগাযোগের মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পারস্পরিকভাবে তাদের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, মতামত তথা সংবাদাদির বিনিময় করে থাকে। এদিক থেকে যোগাযোগ সম্পর্কে মুরফি অ্যান্ড পিকের মতে কমিউনিকেশন ইজ টু-ওয়ে প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস অফ ইনফরমেশন বিটুইন হিউম্যান বিং। আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের মতে যোগাযোগ হচ্ছে ভাবের আদান প্রদান সংক্রান্ত যে কোনো ধরনের আচরণ, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে মনের ভাব, ধারণা, চিন্তা, অনুভূতি, মতামত, সংবাদ বা তথ্যের কার্যকর বোধগম্যতা প্রদান প্রক্রিয়াকে বলা হয় যোগাযোগ। এখন আমরা দেখব যোগাযোগের কিছু উপাদান। যোগাযোগের কমপক্ষে 5টি উপাদান পরিলক্ষিত হয়ে থাকে। সেই 5টি উপাদান হলো, প্রথমত যোগাযোগকারী বা প্রেরক, অর্থাৎ যিনি যোগাযোগ করবেন তারতে বার্তা প্রেরকও বলা হয়। দ্বিতীয়ত যোগাযোগ গ্রহীতা, অর্থাৎ যার কাছে বার্তাটা প্রেরণ করা হবে তাকে বলা হয় যোগাযোগ গ্রহীতা। তৃতীয়ত বার্তা বা সংবাদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো কি সংবাদ প্রেরণ করা হবে, অর্থাৎ বার্তাটা কি, সেটা জরুরি বিষয়। 4 মাধ্যম, বার্তা প্রেরক বা বার্তা ধারণ করার জন্য কিছু মাধ্যমের প্রয়োজন, যেমন টেলিফোন হতে পারে, মোবাইল কিংবা ফেসবুক কিংবা ইমেল কিংবা টুইটার। 5 নম্বর হলো প্রত্যুত্তর। যোগাযোগ বার্তা প্রেরণের পর যোগাযোগ গ্রহণকারী সেটার প্রতি সাড়া দিচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া জরুরি হয়ে পড়ে। ক্লায়েন্ট বা সাহায্যার্থীকে সহায়তা করার জন্য কার্যকরী যোগাযোগের প্রয়োজন। শুধুমাত্র ভাষা যোগাযোগ বা লোক দেখানো যোগাযোগের মাধ্যমে কখনই ক্লায়েন্টের সমস্যা সমাধান করা সম্ভব নয়। সব যোগাযোগই শতকরা 100% সফল যোগাযোগ হয় না। তাই যোগাযোগ ব্যবস্থাকে সার্থক, উন্নত, কার্যকর ও সহজবোধ্য করার জন্য সর্বজনে স্বীকৃত কিছু নিয়ম বা রীতি আছে। এই নিয়ম নীতিগুলি যত স্বচ্ছভাবে অনুসরণ করা যাবে, যোগাযোগ তত বেশি ফলপ্রসূ হবে। 1. স্পষ্টতা। স্পষ্ট ভাষার ব্যবহার যোগাযোগের একটি অন্যতম নীতি। সুতরাং যোগাযোগের বিষয়বস্তুকে বোধগম্য করার জন্য সহজ সরল ভাষার ব্যবহার হওয়া উচিত। 2. সহজতা। সহজতা যোগাযোগের একটি অন্যতম নীতি। যোগাযোগ একটি কলা, সুতরাং সহজভাবে বক্তব্য পেশ করার দক্ষতা যোগাযোগকারীকে অর্জন করতে হবে। 3. সংহতি। যোগাযোগের একটি অন্যতম নীতি হলো সংহতি, অর্থাৎ যোগাযোগের ভাষা এমন হতে হবে যাতে যোগাযোগকারীর মনোভাব এবং ভাষার মধ্যে সাদৃশ্য বজায় থাকে। 4. সম্পূর্ণতা। যোগাযোগের ক্ষেত্রে সম্পূর্ণতার নীতি মেনে চলতে হবে, অর্থাৎ যোগাযোগকারীর উচিত তার প্রতিটি বক্তব্যকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা বিশ্লেষণ সহ যোগাযোগের গ্রহীতার নিকট পাঠানো। 5. সঙ্গতি। যোগাযোগের মাধ্যমে প্রেরিত বার্তার মধ্যে অবশ্যই সঙ্গতি থাকতে হবে। যোগাযোগকারী যে নির্দেশ পাঠাবেন তা অবশ্যই সংগঠনের উদ্দেশ্য কিংবা ক্লায়েন্টের উদ্দেশ্য তা কার্যকরীর সাথে সঙ্গতিপূর্ণ হবে। 6. প্রস্তুতি। যোগাযোগের পূর্বে যোগাযোগের বিষয়বস্তু সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। যত বেশি চিন্তা ভাবনা করা যাবে, যোগাযোগ তত বেশি সার্থক, সুন্দর হবে। 7. মনোযোগ। আদর্শ যোগাযোগের একটি অন্যতম প্রধান নীতি হচ্ছে বিষয়বস্তুর উপর পূর্ণ মনোযোগ দেওয়া। এই নীতি শুধুমাত্র বার্তা গ্রাহকের প্রতি প্রযোজ্য নয়, বার্তা প্রেরকের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, অর্থাৎ যোগাযোগকারীর বক্তব্যের প্রতি যোগাযোগ গ্রহীতাকে মনোযোগ দিতে হবে। আর অনানুষ্ঠানিকতা। বিশেষ করে আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে যোগাযোগের কার্যকারিতা বাড়ে। 9. ঐক্য। আদর্শ যোগাযোগের ব্যাপারে ঐক্যের নীতি মেনে চলতে হবে। ঐক্যের নীতির মূল কথা হচ্ছে যোগাযোগের ভাষা এবং বক্তার বক্তব্যের মাঝে অবশ্যই ঐক্য বা মিল থাকবে। যোগাযোগের বার্তা
যথাযথ না হলে যোগাযোগের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। 10. পারস্পরিক বিশ্বাস। যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহণকারী মধ্যে পারস্পরিক বিশ্বাসের বন্ধন থাকতে হবে। 11. পরস্পরের নির্ভরতা। যোগাযোগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষসমূহের মাঝে সহযোগিতার মনোভাব থাকতে হবে। এরূপ মনোভাবের ফলে যোগাযোগের মান উন্নত হয়। সুতরাং পরস্পর নির্ভরশীলতার নীতি অনুসরণ করা হলে যোগাযোগ ফলপ্রসূ হবে। 12. গতিশীলতা। গতিশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে গতিশীল যোগাযোগ অবলম্বন করতে হয়। বিশেষ করে আধুনিক যোগাযোগের মাধ্যম যথা টেলিফোন, ফ্যাক্স, ইমেল ইত্যাদি সম্পর্কে প্রেরক ও গ্রাহকের জ্ঞান থাকতে হবে। কারণ ইলেকট্রনিক্স যোগাযোগ ও স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন চলে এসেছে। 13. আগ্রহ এবং গ্রহণ। সাধারণত প্রত্যুত্তর পাওয়ার জন্যই যোগাযোগ করা হয়ে থাকে। সুতরাং যোগাযোগের বিষয়বস্তু সম্বন্ধে যোগাযোগ গ্রহীতার মনে আগ্রহ থাকতে হবে। একে গ্রহণ করার মানসিকতা তার থাকতে হবে। প্রেরণ বা বন্টন। যোগাযোগের অন্যতম নীতি হলো সঠিক ব্যক্তির নিকট বার্তাটি প্রেরণ করা। বার্তার উদ্দেশ্য সম্পর্কে বার্তা প্রেরকের সম্যক ধারণা থাকতে হবে। 15. সময়োপযোগিতা। প্রেরিত বার্তাটি স্থান, কাল এবং কৌশল ইত্যাদি বিচারে অবশ্যই সময়োপযোগী হতে হবে। এ কারণে দক্ষ যোগাযোগকারীর উচিত সঠিক সময়ে মনস্তাত্ত্বিক এবং প্রায়োগিক দিকসমূহের প্রতি লক্ষ্য রাখা। 16. পর্যালোচনা। তথ্য প্রেরণ করলে যোগাযোগকারীর দায়িত্ব শেষ হয়ে যায় না। এক্ষেত্রে প্রাপকের কাছে বার্তা সঠিকভাবে পৌঁছাতে পারল কি না, যদি না পৌঁছায় তাহলে তার কারণ কি, কিংবা পৌঁছাইয়া থাকলে পৌঁছানোর পর বার্তা গ্রহীতা কি ভাবছেন সেই সম্পর্কে পর্যালোচনা করে দেখতে হবে। একজন সমাজকর্মী, একজন মনোবিজ্ঞানী, একজন মনোচিকিৎসক কিংবা একজন সাইকোথেরাপিস্ট যখন কোনো সাহায্যার্থী বা ক্লায়েন্টকে নিয়ে কাজ করবেন তখন তিনি অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে এই সমস্ত নীতিমালাগুলি মেনে চলবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় যোগাযোগের সংজ্ঞা, যোগাযোগের নীতিমালা পর্যালোচনা করে একটি সার্থক ও সফল যোগাযোগের বৈশিষ্ট্য নিজেরা বাসায় তৈরি করবে। এবার আমি তোমাদের সাথে কাউন্সিলিংয়ের কৌশলের মধ্যে ইনটেক রিপোর্ট বা পেশাগত সম্পর্ক নিয়ে আলোচনা করব। হিউম্যান রিলেশন বা মানবীয় সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্ট মনোসামাজিক সমস্যার কার্যকরী সমাধানের লক্ষ্যে যেমন কাউন্সিলিং পেশার উদ্ভব, তেমনি উক্ত সমস্যা সমাধানে মানবীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কে প্রবেশ বা ইনটেক রিপোর্ট কাউন্সিলিং সেবায় সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্টের সাথে যথাযথ সম্পর্ক স্থাপনে সহায়তা করে থাকে। কাউন্সিলিংয়ের ভাষায় রিপোর্ট বলা হয়। আর এ ধরনের সম্পর্ক অবশ্যই ব্যক্তিগত না হয়ে সম্পূর্ণ পেশাগত সম্পর্ক হতে হবে। মূলত ক্লায়েন্টের মনোসামাজিক সমস্যা সমাধান এবং বোঝার জন্য সম্পর্কে প্রবেশ বা ইনটেক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে একজন কাউন্সিলর, বিশেষ করে সমাজকর্মী, মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক, তারা তথ্য সংগ্রহ, সমস্যার স্বরূপ, প্রকৃতি নির্ণয় এবং উপযুক্ত সমাধান কৌশল নির্ধারণ তথা সমস্যা সমাধানের সাথে কাউন্সিল এবং ক্লায়েন্টকে গভীরভাবে নিবেদিত করে। রেপো শব্দটি মূলত ফরাসি শব্দ থেকে উদ্ভূত। কাউন্সিলিংয়ে রেপো শব্দটির উৎপত্তি খুব বেশি দিনের নয়। সর্বপ্রথম 1930 সালে মিস ভার্জিনিয়া রবিনসন তার এ চেঞ্জিং সাইকোলজি ইন সোশ্যাল ক্যাজুয়াল গ্রন্থে রেপো শব্দটি ব্যবহার করেন। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় অতীত বিভিন্ন সময় বিভিন্ন নামে রেপো ধারণাটির আবির্ভাব ঘটে। যেমন প্রথম ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থেকে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে সিম্পেথি, সিম্পেথি থেকে ইমপেথি, ইমপেথি থেকে রেপোর্ট। তবে রেপো শব্দটি বিভিন্ন সময় যে নামেই ব্যবহৃত হোক না কেন এর অন্তর্নিহিত অর্থ প্রায় সবসময় একই ছিল। কাউন্সিলিংয়ে সমস্যা সমাধান প্রক্রিয়ায় পারস্পরিক গ্রহণ ও অংশগ্রহণ নীতি অনুসরণের মাধ্যমে কাউন্সিলর ও সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীর মধ্যে যে গভীর, ঘনিষ্ঠ, আন্তরিক, সহানুভূতিপূর্ণ অথচ পেশাগত উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাই হচ্ছে রেপোর্ট বা পেশাগত সম্পর্ক। অর্থাৎ রেপো হলো একটি দ্বিমুখী সম্পর্ক যার মাধ্যমে কাউন্সিলর ও সাহায্যার্থীর পারস্পরিক প্রত্যাশা, দায়িত্ব ও কর্তব্যের বোধের প্রতিফলন ঘটে। দিতে গিয়ে প্রফেসর আলী আকবর বলেছেন, রেপো হচ্ছে স্বাভাবিক পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা ও রক্ষা করা যা কাউন্সিলর ও সাহায্যার্থীর মধ্যে বিরাজ করে। গর্ডন হ্যামিল্টন বলেছেন, রেপোর্ট ইজ এ রিলেশনশিপ টু ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স অফ ফেথ and confidentiality of communication based on attitude and positive response.
অর্থাৎ রেপো হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের একটি সম্পর্ক, যা উভয়ের ইতিবাচক মনোভাব আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। এইচ.এস. পার্লম্যান তাই তো রেপোকে অ্যান অ্যাটিটিউড অফ অ্যাটেন্টিভনেস, রেসপেক্ট, কম্প্যাশন অ্যান্ড স্টিডিনেস হিসাবে উল্লেখ করেছেন। উল্লেখিত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে ইনটেক রেপোর্ট বা পেশাগত সম্পর্কের কিছু বৈশিষ্ট্যের সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রথমত, রেপো হচ্ছে কাউন্সিলর এবং ক্লায়েন্টের মধ্যে একটি পারস্পরিক আন্তঃক্রিয়া। 2. এই আন্তঃক্রিয়ার প্রকৃতি গতিশীল, যা দ্বারা সামগ্রিক কাউন্সেলিং প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় বা ধাপ যেমন সাক্ষাৎকার, অনুধান, সমস্যা নির্ণয়, সমাধান ব্যবস্থাকে সক্রিয় চলমান রাখে। ইনটেক রেপোর্টের প্রধান উপাদান হলো ক্লায়েন্ট এবং কাউন্সিলরের পারস্পরিক আবেগ ও মনোভাব। 4. এই পেশাগত সম্পর্কের প্রধান উদ্দেশ্য হলো ক্লায়েন্ট ও কাউন্সিলরের পরিবেশের মধ্যে অপেক্ষাকৃত উন্নততর সামঞ্জস্য বিধান করা। 5. কাউন্সিলিংয়ে ইনটেক রেপোর্ট হচ্ছে ক্লায়েন্ট ও কাউন্সিলরের পারস্পরিক প্রত্যাশা ও দায়িত্ববোধের এক সংমিশ্রণ। এবং 6. অন্য যে কোনো ধরনের সম্পর্ক থেকে রেপোর স্বতন্ত্রতা হচ্ছে এটি সম্পূর্ণ পেশাগত উদ্দেশ্যভিত্তিক। রেপোর উদ্দেশ্য। কাউন্সিলিংয়ে পেশাগত সম্পর্ক বা রেপো প্রতিষ্ঠার ক্ষেত্রে কতগুলি বিশেষ উদ্দেশ্য কাজ করে। 1. সাহায্যার্থীর অনুধান, সমস্যা নির্ণয় ও সমাধান ব্যবস্থায় কার্যকরীভাবে অংশগ্রহণের স্বস্তি অনুভব করে এমন পরিবেশ সৃষ্টি করা। 2. ব্যক্তিত্বের বিকাশ সাধন। 3. সাহায্যার্থীর সমস্যার উন্নততর সমাধান। 4. কার্যক্রমের উপায় বা পন্থা তুলে ধরা। 5. বাস্তব ও আবেগীয় সমস্যা বর্ণনা করা ও তুলে ধরা। এবং 6. সাহায্যার্থীর ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য সামঞ্জস্য বিধান ক্ষমতা অর্জনে সহায়তা করা। রেপো বা পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার কিছু নীতিমালা রয়েছে। মনোসামাজিক সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন সাহায্য লাভের প্রত্যাশায় কাউন্সিলিং প্রতিষ্ঠানে আগমন করে, তখন তার মধ্যে কতগুলি প্রত্যাশা বা চাহিদা কাজ করে। এই প্রত্যাশা বা চাহিদাগুলিকে যথাযথভাবে বিবেচনা করা হলে কার্যকরী ফলপ্রসূ পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব। এফপি বিস্টেক এই চাহিদাগুলিকে 7টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এগুলো হলো: 1. ব্যক্তি হিসাবে আদৃত হওয়া। 2. অনুভূতি প্রকাশ ঘটানো। 3. সমস্যার প্রতি সহানুভূতি লাভ। 4. মূল্য মর্যাদা হিসাবে স্বীকৃতি লাভ। 5. নির্বিচার দৃষ্টিভঙ্গি লাভ। 6. নিজস্ব পছন্দ সিদ্ধান্তের স্বাধীনতা। এবং 7. নিজের তথ্য গোপন রাখা। সাহায্যার্থী চায় এই 7 ধরনের প্রত্যাশা বা চাহিদাগুলো পূরণ করা হোক। সেই দিক বিবেচনা করে এই চাহিদাগুলি পূরণের রেপো প্রতিষ্ঠায় 7টি নীতিমালা প্রতিষ্ঠিত হয়েছে। 1. ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি। 2. অনুভূতির উদ্দেশ্যপূর্ণ প্রকাশের নীতি। 3. সংযত আবেগের নীতি। 4. গ্রহণ নীতি। 5. নির্বিচার দৃষ্টিভঙ্গির নীতি। 6. সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। এবং 7. গোপনীয়তার নীতি। প্রিয় শিক্ষার্থী, পেশাগত সম্পর্কের এই নীতিমালাগুলি তোমরা বাসায় বিস্তারিত পড়াশোনা করবে।